আজকে বলে দিচ্ছি আমি। দণ্ডবিধি 1860 সালের ৪৫ নং আইন। ২ ধারা বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধ। ৩ বাংলাদেশের বাইরে। ৪ রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধ। ৫ এই আইন দ্বারা কতিপয় আইন প্রভাবিত হবে না বা ক্ষুণ্ণ হবে না। ৬ সংজ্ঞাসমূহ ব্যতিক্রমসমূহ সাপেক্ষ হবে। ১৪ রাষ্ট্রের কর্মচারী। ১৭ সরকার। ১৯ জজ। ২০ বিচারালয়। ২১ সরকারি কর্মচারী। ২২ স্থাবর অস্থাবর সম্পত্তি। সালাম আলাইকুম। ২৮ দলিল। ২৮ জালকরণ বা নকলকরণ। ২৯ দলিল। ৩০ মূল্যবান জামানত। ৩৪ কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত অপরাধ, মানে একই অভিপ্রায় পূরণকল্পে কৃত অপরাধ। ৩৫ কতিপয় ব্যক্তি কর্তৃক কোন অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত কার্য। ৩৬ আংশিক কাজ করা বা না করা। ৩৭ কোন অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটা করে সাহায্য করলে। ৩৮ অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। ৩৯ স্বেচ্ছাকৃতভাবে। ৪০ অপরাধের ফৌজদারি কার্যবিধির ধারা হলো ৪-১ মূর্ধন্য। আচ্ছা, ৫১ হলফ বা শপথ। ৫২ সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। ৫২ শর্তাপেন ক আশ্রয়। ৫৩ দণ্ডসমূহ। ৫৪ সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। ৫৫ সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে। ৫৭ দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। ৬০ কারাদণ্ড কতিপয় ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হতে পারে, অথবা একটা অংশ যদি সশ্রম হয় বাকি অংশ বিনাশ্রম হতে পারে। ৬৩ অর্থদণ্ডের পরিমাণ। ৬৪ অর্থদণ্ড অনাদায়ী আদালত কারাদণ্ড দিতে পারে। ৬৫ অর্থদণ্ড অনাদায়ী আদালত যে কারাদণ্ড দিবে তার সর্বোচ্চ কারাদণ্ডের ১/৪ অধিক হবে না। ৬৬ অর্থদণ্ড অনাদায়ী আদালত যে কারাদণ্ড দিবে তা অপরাধের প্রকৃতি অনুযায়ী সশ্রম বা বিনাশ্রম হতে পারে। ৬৭ কেবল অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ড হবে, বিনাশ্রম। ৬৭ যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কিরূপ হবে, সশ্রম, বিনাশ্রম, দুইটাই, কোনোটাই না, তাহলে বিনাশ্রম হবে। ৬৮ অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড শেষ। ৬৯ আনুপাতিক অংশ। অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করলেও কারাদণ্ডের আনুপাতিক অংশ শেষ হবে। ৭০ ৬ বৎসরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা না দিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে সে জরিমানা আদায় করা যাবে। ৭১ কতিপয় কাজের দ্বারা যদি একটা অপরাধ গঠিত হয় একটা অপরাধের সাজা হবে। কতিপয় কাজের দ্বারা যদি স্বতন্ত্র অপরাধের সৃষ্টি হয় তাহলে স্বতন্ত্র সাজা হবে। ৭১। তারপর হচ্ছে ৭২। ৭২ হলো দণ্ডবিধির কোন ধারায় অপরাধ পড়বে, অথবা সে অপরাধী যতগুলো অপরাধ করেছে তার মধ্যে তার অপরাধটা সম্পর্কে যদি আদালতের সন্দেহ থাকে তাহলে যে অপরাধের সাজা কম সেই অপরাধের শাস্তি দেওয়া হবে। যে অপরাধের সাজা কম সেই অপরাধের শাস্তি দেওয়া হবে। ৭২। ৭৩ নির্জন কারাবাস। ৭৪ নির্জন কারাবাসের মেয়াদ বা সময়। ৭৪। ৭৫ হলো বর্ধিত দণ্ড। আর ৭৬ হলো অধ্যায় ৪ যেটা সাধারণ ব্যতিক্রম সমূহ। ৭৬ হলো কি আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ নয়। ৭৭ বিচারক কর্তৃক বিচার কার্য পরিচালনাকালে সরল বিশ্বাসে আইনানুগ রায় যদি প্রদান করা হয়, আইনানুগ রায় যদি প্রদান করে বা আইনানুগ কোনো কার্য করে তাহলে তার এই কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৭৯ আইন সমর্থিত। আরেকটা রইল না, ৭৬ ৭৭ ৭৮। ৭৮ বলছে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৭৯ আইন সমর্থিত তথ্যের ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ নয়। ৮০ আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাবশত। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাবশত কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এই আমরা ৮০ ধারা পর্যন্ত পড়েছিলাম। এদিকে ৮০ ধারা পর্যন্ত কিন্তু আমি মোটামুটি বলে গেছি একটানে। আমি চাচ্ছি আপনাদের মধ্য থেকে কোনো একজন আগামীকালকে থেকে এই ধারাগুলো খাতায় লিখে শুরুতেই দেখে দেখে বলবেন, পড়বেন, আর আমরা সবাই শুনবো। দেখে দেখে পড়লে তো আর আটকাবেন না, না আটকাইলেই হলো আমরা শুনবো, একটা রিভিশন হবে। তাহলে আমারও কষ্টটা কম হইলো, আর হচ্ছে আপনাদেরও পড়াটা আগাইলো, প্লাস রিভিশনও হয়ে গেল। ঠিক আছে, যেহেতু একই জিনিস তো বারবার আমাকে পড়তে হবে কেন? আপনারাও তো পরীক্ষা দিবেন, পাশ করবেন, ইন ফিউচারে স্টুডেন্টও পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কালকে একজন পড়বে, আমরা
পেয়েছি, আহ, এরকম সাহস করে বলতে হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আজকে আমরা যাই, ৮০ পরে হলো ৮১ ধারা, তো আমরা ৮১ ধারা থেকে আজকে শুরু করি, ঠিক আছে? এবার ৮১ ধারা, আর একটু বলে রাখি এই ধারাগুলো আমরা কিভাবে পড়বো। এখানে অধ্যায় ৪, যেটার আহ, মানে হলো বা যেটার চ্যাপ্টারের অধ্যায়ের নাম হলো সাধারণ ব্যতিক্রম সমূহ। এবার পরীক্ষায় যদি আসে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন বা সাধারণ ব্যতিক্রম সমূহ উল্লেখ করুন, তখন কিন্তু ১৪ থেকে ১৬টা পয়েন্ট দিতে হবে আপনাকে। এবার আপনি চিন্তা করেন, একটা প্রশ্নের উত্তরের জন্য আপনার যদি ১৬টা পয়েন্ট লিখতে হয়, তাহলে কি আপনি বিস্তারিত লিখবেন নাকি জাস্ট কোনো রকম কথাটা বুঝাই ধারাটা শেষ করে দিবেন? 100% ওই ধারার মূল কথাটা বুঝাই ধারা শেষ করে দিতে হবে। আর নাহলে ওই ১৬টা পয়েন্ট লিখতে লিখতে, প্রতিটা পয়েন্ট লিখতে যদি আপনার ৩ মিনিট লাগে বা ২ মিনিট লাগে, ৩২ মিনিট থেকে ৪৫ মিনিট লাগবে। তার মানে এক প্রশ্ন লিখতেই আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। কখনোই ভুল করা যাবে না যে এটা যখন আমি পারি এটা আমি লিখতেই থাকবো, সময়ের দিকে খেয়াল রাখবো না, এটা কিন্তু কখনোই করা যাবে না। সো এখানে যদি প্রশ্ন আসে, এটা কিন্তু আমরা লিখিতর জন্যই পড়তেছি। লিখিতর জন্য আমরা যেভাবে শিখবো, যদি এমসিকিউ আসে আমরা যেভাবে শিখবো এর ভেতর থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ পারবো। তাহলে এত চিন্তা করার কিছুই নাই। জাস্ট আমি যেভাবে সংক্ষেপে শর্ট করে নোট করে দিচ্ছি, অবশ্যই আপনাদেরকে হ্যান্ড নোটটা দেওয়া হচ্ছে না, চেষ্টা করবো আজকে অথবা কালকে দিনে দিয়ে দেওয়ার। হ্যাঁ, তো কথা হচ্ছে কথা হচ্ছে যে আমি যেভাবে ছোট করে এক কথায় আপনাদের ধারাটা বুঝাই দিব, আপনারা ঠিক সেভাবেই শিখবেন। তাহলে ওই একটা প্রশ্নের উত্তরের জন্য এত বিস্তারিত আর পড়তে হবে না। আর আমরা বিস্তারিত পড়তে গেলে অনেক দেরি হয়, ৪টা ৫টা ৬টা ধারা পড়তে ১ ঘন্টা শেষ হয়ে যায়। আমাদের সময়ও কম, সেটা তো আপনারাও বুঝেন। সময় কম না বলেন, অনেক সময় কম। পরীক্ষা কিন্তু জুলাইয়ের পরেই পরীক্ষার খবর হয়ে যাবে, আর জুলাই তো এখন শেষের দিকেই, মানে আজকে ৮ তারিখ, তাহলে ৩ ভাগের ১ ভাগ চলেই গেল। ওই হিসেবে একটু সময়টাও ধরে আমাদের পড়তে হবে। আজকে আমরা ৮১ ধারা পড়বো। জাস্ট ভিতরের মূল কথাটা আমি আপনাদের বুঝাই দিব, আর যেটা বুঝাই দিব সেই কথাটাই আপনারা পরীক্ষার খাতায় লিখবেন। তো ৮১ ধারায় বলা হচ্ছে, অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত বড় ক্ষতি নিবারণের জন্য তুলনামূলক ছোট ক্ষতি সাধন করা হলে অপরাধ হবে না। তাহলে কি বললো? আপনি একটা কাজ করবেন বা যে কোনো ব্যক্তি এমন একটা কাজ করবে, ওই কাজটা করার সময় তার প্রথম ইন্টেনশন হবে এখানে তার কোনো অপরাধমূলক উদ্দেশ্য থাকবে না, অপরাধ করার কোনো উদ্দেশ্য থাকবে না, ভালোর জন্য কাজটা করবে। কি ধরনের ভালো কাজ? যেমন ধরেন ওই যে বলে বস্তিতে আগুন লাগার উদাহরণটা চলে আসে, অথবা এক লাইনে যদি অনেকগুলো ১৫টা ২০টা দোকান থাকে, তো এই দোকানগুলোর মধ্যে যদি যে কোনো একটা দোকান বা প্রথম দোকানটাতে ধরেন আগুন লেগে গেছে, তাহলে প্রথম দোকানটাতে যেহেতু আগুন লাগছে আর সবগুলো দোকান যেহেতু একই লাইনে, তাহলে প্রথম দোকান পোড়ার পরে কিন্তু দ্বিতীয় দোকানে গিয়ে আগুন ধরবে, এরপরে তৃতীয় দোকানে আগুন ধরবে, এরপরে চতুর্থ দোকানে আগুন ধরবে। এভাবে কিন্তু সবগুলো দোকান পুড়ে যাবে। তাহলে অনেক বড় একটা ক্ষতি, ২০টা দোকান পুড়ে যাবে, বড় একটা ক্ষতি সাধন হবে। তো যেহেতু প্রথম দোকানে আগুন লেগে গেছে এবং এই আগুন কি নিবানো সম্ভব হচ্ছে না, তাহলে এখানে উপস্থিত মানুষের মধ্যে যে কেউ অথবা কয়েকজন অথবা যারা আছে সবাই যদি ২ নাম্বার দোকানটাকে কোনোভাবে ধ্বংস করে দেয়, ভেঙে ফেলে দেয়, যাতে করে ৩ নাম্বার দোকানটা তার আগুন না লাগতে পারে, তাহলে সেটা অপরাধ হবে না। এবার আপনি চিন্তা করেন যে কোনো ব্যক্তি যদি কারো দোকান ভেঙে দেয়, এটা কি অপরাধ না বলেন? 100% অপরাধ। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কি, বড় ধরনের ক্ষতি সাধিত যাতে না হয়, সেই কারণে একটা ছোট ক্ষতি করে ফেলি, কোনো সমস্যা নাই। তো আইন বলতেছে এই ধরনের কাজ করলে এটা অপরাধ হবে না। তাহলে আমরা ৮১ ধারাটা পরীক্ষার খাতায় এইভাবে লিখবো, অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত, মানে অপরাধের উদ্দেশ্য ছাড়া বড় ক্ষতি নিবারণের জন্য, মানে বড় ক্ষতি রোধ করার জন্য, বড় ক্ষতি ক্ষতি কমানোর জন্য বা বড় ক্ষতি থেকে বাঁচার জন্য তুলনামূলক ছোট ক্ষতি সাধন করা হলে তা অপরাধ হবে না। এই এক কথায় লিখে দিবেন, জাস্ট মূল কথাটা লিখে ধারা দিয়ে দিবেন, শেষ। যে অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত বড় ক্ষতি নিবারণের জন্য তুলনামূলক ছোট ক্ষতি সাধন করা হলে অপরাধ হবে না। নিচে ধারা দিবেন, দণ্ডবিধি ৮১ ধারা, এরপরের পয়েন্টে চলে যাবেন, এভাবে শর্টকাট। আচ্ছা, ৮১ ধারা বুঝছেন আপনারা? এবার ৮২ ধারা যাই, খুবই সহজ। হ্যাঁ, গুড। ৮২ ধারা যাই, খুবই সহজ। বলতেছে ৯ বছরের কম বয়স্ক শিশু কর্তৃক কৃত কোনো কাজই অপরাধ না।
তার মানে কারো বয়স যদি 9 বছরের কম হয়, সে যদি খুনও করে, যে কোনো ধরনের অপরাধ করে, আইন বলতেছে সেটা কোনো অপরাধ হবে না, সেটা অপরাধ বলে গণ্য হবে না। এই যে আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সাধারণ ব্যতিক্রমের পয়েন্ট সমূহ আলোচনা করুন, বিষয়সমূহ উল্লেখ করেন। এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিন্তু একটা পয়েন্টের ভিতরে লিখবেন যে 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃকৃত কাজ অপরাধ নয়, এই কথাটা লিখে দেবেন। পরীক্ষায় এটা থেকে এমসিকিউ আসতে পারে যে কত বছরের শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না, 7 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর আসবে। যদি এই ধরনের এমসিকিউ আসে, আপনি যে লিখিতর জন্য প্রস্তুতি নিলেন, তার মানে এমসিকিউটাও শেখা হয়ে গেল, তার মানে এমসিকিউটাও শেখা হয়ে গেল। এবার দেখেন 9 বছরের আপনি পারতেছেন, এই জন্য এই ধারাগুলোতে আমি এত টাইম দিচ্ছি না, মূল কথাটা বুঝাই দিচ্ছি, এবং একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে যেহেতু এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, 82 ধারা। আমরা পেজ, যেটা দণ্ডবিধির সমস্যাবলী নামে অভিহিত, আমরা ওই পেজ দিয়ে যে প্রশ্ন আসে সেগুলোও শিখবো। ঠিক আছে, যে একটা বয়স্ক লোক আর একটা 9 বছরের কম বয়স্ক শিশু দুজনে মিলে একটা অপরাধ করলে কার কি অপরাধ হবে, এগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, এগুলো সুন্দর সুন্দর প্রশ্ন আসে এবং এগুলোই আমরা ভুল করে থাকি, এগুলো পরে শিখবো। আপাতত 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, এটা জানা থাকুক। আর লিখিত পরীক্ষার জন্য এটা একটা পয়েন্ট হিসেবে আপনি লিখবেন, পরীক্ষার খাতায় লিখবেন। এরপরে যাই 84 ধারা, বলতেছে পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়, পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। তো সরি, 83 বাকি আছে না? 83, 82 হলো কি 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, আর 83 হলো কি 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বুধশক্তি সম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়। অপরিণত বুধশক্তি সম্পন্ন মানে কি বুঝতেছেন? মানে জ্ঞান খাটায় কাজ করতে পারে না, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা সে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারে না, এটা হলো অপরিণত বুধশক্তি সম্পন্ন শিশু। তো বলতেছে যে শিশুর বয়স 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, এই শিশুর যদি বুধশক্তি না থাকে তাহলে সে অপরাধমূলক কোনো কাজ করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না, কিন্তু আদালতে প্রমাণ করতে হবে যে এ হচ্ছে অপরিণত বুধশক্তি সম্পন্ন, এ হচ্ছে অপরিপক্ষ, ব্যাকরণের ভাষায় অপরিপক্ষ। তাহলে বোঝা গেল 9 বছরের বেশি শিশু যদি তার জ্ঞান থাকে, সে যদি অপরাধের প্রকৃতি বুঝে, সে যদি পরিণত বুধশক্তি সম্পন্ন হয়, মানে তার বুদ্ধি শুদ্ধি যদি ভালো থাকে, তাহলে 9 বছরের অধিক শিশুর কাজটাও অপরাধ হবে। কিন্তু তার বুদ্ধি শুদ্ধি যদি না থাকে, তাইলেই কেবল তার কাজটা অপরাধ হবে না। বোঝা গেল 83 ধারা। এই জন্য আমি শর্টকাট করে দিতে চাচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে যায়। আবার বলি, 81, অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি সাধন করা হলে অপরাধ হবে না। 82, 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়। 83, 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বুধশক্তি সম্পন্ন শিশুর কার্য অপরাধ নয়। এবার 84, তাহলে এক কথায় যদি মনে রাখি কি হবে? 81 বড় ক্ষতি ছোট ক্ষতি, এই এক কথায় মনে রাখার জন্য। 82 9 বছরের কম, 83 12 বছরের কম। 84 পাগল, 84 হলো পাগল বা অপ্রকৃতিস্থ। 84 পাগল, পাগলের আরেকটা প্রতিশব্দ হলো অপ্রকৃতিস্থ। অপ্রকৃতিস্থ মানে পাগল বোঝায় আর কি, যার হচ্ছে সাধারণ জ্ঞান নাই বা বিবেক বুদ্ধি নাই, মানে উল্টাপাল্টা কাজ করে আর কি। যে ধরনের কাজ করে আমরা পাগল বুঝি, সেই ধরনের মানুষকে বোঝায় অপ্রকৃতিস্থ ব্যক্তি। তো আমরা 84 ধারায় পড়বো পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ। বলতেছে অপ্রকৃতিস্থ ব্যক্তি কর্তৃক কৃত কোনো কাজই অপরাধ হবে না যদি সে উক্ত কাজের প্রকৃতি বুঝতে অপারগ হয়। সে যে কাজটা করতেছে, এই কাজের প্রকৃতিটা কি, এটা কি কারোর জন্য ক্ষতি নাকি কারোর জন্য উপকার, এটা কি কারোর জন্য ভালো নাকি কারোর জন্য মন্দ, এগুলো সে বুঝে না, এগুলো সে বুঝে না। কারোর জন্য ভালো নাকি মন্দ, কারোর জন্য মঙ্গল নাকি অমঙ্গল, এগুলো সে বুঝে না, তার মানে সে কাজের প্রকৃতি বুঝে না। তো এমনিতেই সে পাগল। আরো যে কাজটা করতেছে সে কাজ সম্পর্কে এটা কি ভালো হবে না খারাপ হবে সে কিছুই বুঝে না, সে কিছুই বুঝে না, যার কারণে তার এই কাজটা আইন বলতেছে অপরাধ হবে না, তার কাজটা অপরাধ হবে না। কিন্তু এখানে আহ, এটা প্রমাণ করতে হবে যে সেই লোকটা পাগল ছিল এবং সে কাজের প্রকৃতি বুঝে না, এটা প্রমাণ করতে হবে, তাইলেই সে রেহাই পাবে, তাইলেই সে যে কোনো অপরাধ করেও রেহাই পেয়ে যাবে। 84 ধারা সংক্ষেপে মনে রাখার উপায় আবার বলি। 81 বড় ক্ষতি ছোট ক্ষতি, 82 9 বছরের কম, 83 12 বছরের কম,
84 পাগল ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি, 85 নেশাগ্রস্ত ব্যক্তি, 86 ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি। তাহলে 85 অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি, 86 ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি। তাহলে একদম শর্টকাট হয়ে গেল না এই কয়েকটা ধারা। 85তে বলতেছে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে নেশা পান করে, আই মিন ওই যে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে এক জায়গায় গেল, কিন্তু সে ভালো ছেলে, হ্যাঁ, বন্ধু বান্ধব তাকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে নিয়ে গেল, বললো আসুন সমস্যা নেই আমরা একটা পার্টি করবো। তো পার্টিতে যে ড্রিঙ্কস আছে বা নেশা জাতীয় জিনিস আছে সেটা সে জানে না এবং সে এগুলোর সাথে অভ্যস্ত না। যে অভ্যস্ত না সে হঠাৎ করে নেশা করলে কিন্তু উল্টাপাল্টা হয়, সেন্স ঠিক থাকে না, তখন বিচার বুদ্ধি হারায় ফেলে। তো এটা বলতেছে যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়, আই মিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে নেশা পান করে বা নেশাগ্রস্ত হয়, তো এই নেশাগ্রস্ত হওয়ার পরে সে যদি কোনো অপরাধ করে, আর এটা যে অপরাধ ওই পাগল ব্যক্তির মতোই, পাগল ব্যক্তি যেভাবে কাজের প্রকৃতি বুঝে নাই, তো সে নেশাগ্রস্ত হওয়ার পরে সে যে অপরাধটা করলো বা যে কাজটা করলো, সে কাজটা কি কারোর জন্য ভালো হবে না মন্দ হবে, কারোর জন্য মঙ্গল নাকি অমঙ্গল হবে, এগুলো সে বুঝে না, মানে বুঝতেছে না। অর্থাৎ সে যে কাজটা করতেছে সেই কাজটার প্রকৃতি সে বুঝতে অক্ষম, সে কাজের প্রকৃতি বুঝতে অপারগ। তো অনিচ্ছাকৃতভাবে নেশা করার পর যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যে কাজের প্রকৃতি বুঝতে সে অক্ষম, তাহলে সেই কাজটা অপরাধ বলে গণ্য হবে না। এই হলো 85 ধারা। 85 ধারায় বলতেছে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক কৃত কার্য অপরাধ হবে না যদি উক্ত ব্যক্তি উক্ত কাজের প্রকৃতি বুঝতে অক্ষম হয়। তাহলে 84 আর 85 একই কথা, শুধু একটা হলো পাগলের জন্য, আরেকটা হলো অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তির জন্য। 84 দ্বারা কি বলছিলাম, পাগল ব্যক্তির কাজে অপরাধ হবে না যদি সে অপরাধের প্রকৃতি বুঝতে অপারগ হয়। একটু অপারগের জায়গায় অক্ষম, একটু ভাষাটা চেঞ্জ করে দিলাম, যদি একই ভাষা রাখেন কোনো সমস্যা নাই। তো 85 দ্বারা বলতেছে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক কৃত কার্য অপরাধ হবে না যদি উক্ত কাজের প্রকৃতি বুঝতে উক্ত ব্যক্তি অক্ষম হয়, যদি উক্ত ব্যক্তি উক্ত কাজের প্রকৃতি বুঝতে অক্ষম হয়। বইয়ের ভাষার পাশাপাশি কিন্তু আমি একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে কোনটা কি কারণে অপরাধ না। এবার 86 ধারায় বলতেছে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি। 85 ধারাতে ছিল অনিচ্ছাকৃতভাবে, 86 ধারাতে এবার কি করছে, সে ইচ্ছাকৃতভাবে নেশা নেশা করছে, কিন্তু ওই যে অতিরিক্ত খায়া ফেলাইছে, যার কারণে বিচার বুদ্ধি শেষ, সব চলে গেছে, নেশা হয়ে গেছে, এন্ড কিছুই বুঝতেছে না। তো নেশাটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই করছে, ইচ্ছাকৃতভাবে নেশা করার পরে যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হবে, সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। এই হলো 86 ধারা। তো 86 ধারাতে আবার আরো একটা কথা আছে যে ওই যে 85 ধারা মোতাবেক একটা ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়েছিল, নেশাগ্রস্ত হওয়ার পরে একটু সময় পরেই দেখা গেল তার সেন্স চলে আসছে, মানে নেশাটা কেটে গেছে। তো সে মনে মনে ভাবতেছে যে আমার যেহেতু নেশা হয়েছিলই আর সবাই যেহেতু বুঝতেছে যে আমি নেশাগ্রস্ত, তাহলে আমি এখন নেশাগ্রস্ত তার অ্যাক্টিং করে বা আমি নেশাগ্রস্ত এটার অভিনয় করে কাজটা সাইরা ফেলাই। যদি এই ধরনের প্ল্যান মোতাবেক সে কোনো অপরাধ করে তাহলে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। তো 86 ধারায় বলতেছে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি অথবা বিশেষ উদ্দেশ্য বা জ্ঞান সহকারে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক কৃত কাজের ফলে কোনো অপরাধ অনুষ্ঠিত হলে অপরাধের দায় হতে রেহাই পাবে না। তাহলে এখানে 3 ধরনের ব্যক্তির কথা বলছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নেশা করে কোনো অপরাধ করে সে রেহাই পাবে না, যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে নেশা করার পর যে কাজটা করবে সেই কাজটা সম্পর্কে তার আগে থেকে উদ্দেশ্য ছিল সে এটা করবে, অথবা তার এই কাজটা সম্পর্কে মানে ভালোই জ্ঞান আছে যে এইটা করলে এই ধরনের ক্ষতি হবে, এই ধরনের অপরাধ হবে, এই জ্ঞান নিয়ে যদি সে অনিচ্ছাকৃতভাবে নেশা করেও অপরাধ করে তাহলে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। 86 দ্বারা। আচ্ছা আমি এখানে নতুন আরেকটা প্রশ্ন বানাই আপনাদের জন্য। নতুন একটা প্রশ্ন ধরেন যদি পরীক্ষায় আসে যে অধ্যায় 4-এর কোন কোন ধারা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নয়। তাহলে এতগুলো পড়তেছি সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত, মানে অপরাধ করলেও সেটা অপরাধ হবে না। 9 বছরের কম বয়স্ক শিশু অপরাধ করলে অপরাধ হবে না, কিন্তু অপরাধ করলে অপরাধ হবে না এটাই হচ্ছে ব্যতিক্রম। মানে একটা মানুষ অপরাধ করছে, এটা তো অপরাধ হওয়ার কথা, তার সাজা পাওয়ার কথা, কিন্তু এখানে বলতেছে যে তার অপরাধ হবে না।
কারণ তার বয়স 9 বছরের কম। এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা হচ্ছে কি সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমের ভিতরে যারা পড়বে তারা শাস্তি পাবে না, অপরাধের দায় থেকে রেহাই পাবে। কিন্তু যদি প্রশ্ন আসে যে চতুর্থ অধ্যায়ের কোন কোন বিষয় সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নয়, তার মানে যে যে বিষয়গুলো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না সেইগুলো, সেই ধারাগুলো লিখতে হবে। তাহলে কোন কোন ধারা থাকতে পারে? ওই যে আমরা একটা 83 ধারা পড়লাম না, যে 9 বছরের অধিক শিশু যদি বুধ শক্তি সম্পন্ন হয়, পরিণত বুধ শক্তি সম্পন্ন হয়, তাহলে তার কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে এটা কিন্তু এখন সাধারণ ব্যতিক্রমের ভিতরে পড়লো না, কারণ সে যেটা করছে সেটা অপরাধ হয়েছে, এর জন্য তার শাস্তি পেতে হবে বা তার বিচার হবে। 83 ধারাটা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নয়। এখন আমরা আরেকটা ধারা পড়লাম, 86 ধারা। 86 ধারাতে বলতেছে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি অপরাধের দায় হতে রেহাই পাবে না। তার মানে এটাও সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত না। আবার বলতেছে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তি যদি জ্ঞান সহকারে অথবা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো অপরাধ করে, সেও সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। তার মানে দুইটা ধারা পেলাম, একটা 83, একটা 86। এরকম বেশ কয়েকটা ধারা আছে, 5-6টা ধারা। ওই 5-6টা ধারা দিয়ে আলাদা একটা প্রশ্ন তৈরি হবে, আর এই 5-6টা ধারা বাদ দিয়ে বাকি ধারাগুলো দিয়ে আলাদা একটা প্রশ্ন তৈরি হবে। তার মানে সাধারণ ব্যতিক্রম থেকে দুই ধরনের প্রশ্ন তৈরি হবে। বুঝছেন তো? মূল কথা বুঝছেন আপনারা? তো এই গেল 86 ধারা। হ্যাঁ, গুড, ভেরি গুড। 86 ধারার পরে এখন আমরা যাব 87 ধারা। 87 ধারা বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটতে পারে, তা না জেনে সম্মতি সহকারে কৃতকার্য অপরাধ নয়। আচ্ছা, এটা আবার কি? বলতেছে যে একটা কাজ করলে দুজনে মিলে যদি একটা কাজ করে, ওই কাজের কারণে মৃত্যু ঘটতে পারে বা কারো গুরুতর আঘাত হইতে পারে, এটা তার জানা নাই। এই ধরনের জিনিস জানা না থাকা সত্ত্বেও যদি সম্মতি নিয়ে কাজ করে, তাহলে মৃত্যুও যদি হয়, গুরুতর আঘাতও যদি হয়, অথবা অন্য কোনো অপরাধও যদি হয়, তাহলে সেটা অপরাধ হবে না। এই হলো 87 ধারা। আমি শিওর আপনারা কথাটা বুঝেন নাই। তাহলে ছোটবেলায় হোক বড়বেলায় হোক আপনারা সবাই রেসলিং দেখে থাকবেন। ওই যে ডব্লিউ যেটা মারামারি হয়, যেটা আমরা বিটিভিতে দেখতাম আগে ছোটবেলায়। হ্যাঁ, রেসলিং এর নাম বলতে পারবেন দুই একটা? রোমান রিংস আছে, আরেকটা কি আছে? বিগ শো। হ্যাঁ, বিগ শো, জন সিনা, এই যে, হ্যাঁ, তারা যে খেলাটা খেলে, এই খেলাটা দিয়ে আমি 87 ধারা, এই খেলাটা দিয়ে আমি 87 ধারার উদাহরণ দিই। এই যে এরা খেলাটা খেলে, ধরেন বিগ শো আর ধরেন জন সিনা একটা ফাইট করবে, হ্যাঁ, একটা গেম খেলবে। এই খেলাতে কারো মরণ হইতে পারে বা কেউ গুরুতর আহত হইতে পারে, এটা তাদের জানা নাই। কিন্তু এই খেলাতে তাদের দুজনেরই সম্মতি আছে যে এই খেলাটা তারা খেলবে। তো যেহেতু আনন্দের জন্য বা দর্শকের যে কারণেই হোক, দুজনেরই সম্মতি আছে। এখন দুজনের সম্মতি নিয়ে এটাকে মানে বইয়ের ভাষায়, আইনের ভাষায় বলে শারীরিক কসরতের খেলা বলে। তো এই শারীরিক কসরতের খেলা, যেটাকে কুস্তাকুস্তি বলা যেতে পারে বা রেসলিং বলা যেতে পারে, সম্মতি নিয়ে এই ধরনের খেলায় অংশগ্রহণ করার পরে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মারা যায় বা গুরুতর আহত হয়, তাহলে যে ব্যক্তি মারলো বা যে ব্যক্তি আহত করলো, সেই ব্যক্তির কোনো অপরাধ হবে না। এখানে সুন্দর একটা এমসিকিউ আছে 87 ধারাতে। এই ব্যক্তির বয়সটা অবশ্যই হইতে হবে কত বছরের মধ্যে? 18 বছরের অধিক। তার মানে 18 বছরের, আপনি হলেন 20 বছর বয়সের, আর 18 বছরের কম বয়স্ক বাচ্চার সম্মতি নিয়ে আপনি খেলা শুরু করে দিলেন, শারীরিক কসরতের মানে কুস্তাকুস্তি খেলা বা রেসলিং খেলা শুরু করলেন। 18 বছরের কম যে বাচ্চাটা, সে কিন্তু আবার মারা গেল বা আহত হইলো গুরুতর, তাহলে আপনার অপরাধ হবে। তার মানে আপনার অপরাধ হবে। সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু 7 ধারাটাও পড়ে। ওর কথা কি বোঝা যায়? ওর কথা হ্যাঁ। তো এই 87 ধারার মধ্যে এটাও পড়বে, এটা আপনারা দিতে পারবেন। কিভাবে দিবেন? যে আহ, গুরুতর মৃত্যু বা গুরুতর আঘাত ঘটতে পারে তা না জেনে 18 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি নিয়ে কোনো খেলায় বা কোনো কাজে অংশগ্রহণ করার ফলে যদি উক্ত শিশুর ক্ষতি হয়, তাহলে কি হবে? যদি উক্ত শিশুর ক্ষতি হয়, তাহলে সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। মানে পয়েন্ট তৈরি করে করে আপনাকে বের করতে হবে
তো দেখেন আপনি যদি 5-6টা পয়েন্ট দিতে পারেন আপনার সুন্দর একটা মার্ক তৈরি হয়ে যাবে। আর এই ধারাগুলো যারা অ্যানালাইসিস করে আলাদাভাবে না শিখবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর পরীক্ষা দিতেই পারবে না। কারণ সে এখন চিন্তা করবে বসে বসে কোন ধারাটা পড়ে কোন ধারাটা পড়ে না, এই চিন্তা করতে করতে সময় শেষ, লিখবে কখন? তো এই ধরনের চিন্তা আগে থেকেই চিন্তা করে রেডি রাখতে হবে। প্রশ্নের উত্তর পরীক্ষার হলে গিয়ে চিন্তা করার মতো কোনো সময় নাই। ঠিক আছে? হ্যালো, হ্যালো, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, এই হলো 87 ধারা। এবার 87 ধারাটা তো আমি বুঝাইতে পারছি আশা করি। মৃত্যু বা গুরুতর আঘাত ঘটতে পারে তা না জেনে সম্মতি সহকারে কৃত কাজের ফলে যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 87 ধারায় মূল কথাগুলো লিখে ধারা দিয়ে দিবেন, আর কিছু না। খালি বয়সটা মনে রাখবেন। 87 ধারার ক্ষেত্রে 18 বছরের অধিক বয়সের সম্মতি লাগবে। 18 বছরের অধিক বয়স যার তার সম্মতি লাগবে। এই হলো 87 ধারা। এবার 88 ধারাতে এসে বলতেছে সম্মতি কিন্তু শুরু হলো 87 ধারা থেকে। 87, 88, 89, 90, 91, 92। হ্যাঁ, এই 92 পর্যন্ত প্রত্যেকটা ধারা সম্মতি নিয়ে কথা। একদম 87, 88, 89, 90, 91, 92 6টা ধারা। এই 6টা ধারার মধ্যেই কোনো ধারাতে সম্মতি সহ, কোনো ধারাতে সম্মতি ছাড়া, কোনো ধারাতে শিশুর অভিভাবক মানে শিশুর গার্ডিয়ান বা পিতামাতা সম্মতি দিবে, কারণ শিশুর সম্মতি তো গ্রহণযোগ্য না। এই সম্মতি নিয়ে কথাবার্তা। এবার কোথায় কোন বিষয়ে সম্মতি সেটা একটু মাথায় রাখতে হবে। 87 ধারা হলো নিজের কাজের নিজের সম্মতি। 18 বছরের অধিক হলে তার সম্মতিটাই গ্রহণযোগ্য। 87। এবার 88 ধারায় বলতেছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নয়। কি বলতেছে? মৃত্যু ঘটানোর অভিপ্রায় নয়, উপকার করার অভিপ্রায়ে সরল বিশ্বাসে সম্মতি সহকারে কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে এটা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত। যদি বলে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন, তাহলে 88 ধারাটা এটার ভিতরে ঢুকবে। 88 ধারায় কি বলতেছে? মৃত্যু ঘটানোর ইচ্ছা ছাড়া, মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নাই, কিন্তু উপকার করার অভিপ্রায় আছে এবং সরল বিশ্বাসে কাজটা করতেছে এবং যার জন্য কাজটা করবে তার সম্মতি নিয়ে কাজ করতেছে। দেখা গেল দুর্ঘটনা ঘটে গেছে, মারা গেছে, যার জন্য কাজ করতেছে, বলতেছে সেটা অপরাধ হবে না। তাহলে বুঝেন নাই মনে হয় কথাটা কি? উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটু উদাহরণ দিই। কোনো একটা মানুষ, যেমন সজীব, তার পিঠে গুলি লাগছে, হ্যাঁ, বা শরীরে গুলি লাগছে, বাহুতে ধরেন, হাতে গুলি লাগছে তার। এবার সে কষ্ট মষ্ট করে হাসপাতালে আসলো। এবার ডাক্তার দেখলো, বুঝতে পারলো যে তার বাহুতে গুলি ঢুকে আছে, ভিতরে গুলি ঢুকে আছে বা পিঠে গুলি ঢুকে আছে। এখন কথাটা বুঝেন, ডাক্তার তো চাইবে না সে মারা যাক। এবার ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে তাকে বাঁচানো, ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে তাকে মারা না, তাকে বাঁচানো, যেহেতু তার গায়ে গুলি লাগছে। তো ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে তাকে বাঁচানো, একটা শর্ত পাইলাম। দ্বিতীয় শর্ত হলো এবার সরল বিশ্বাসে কাজ করবে। গুলিটা যদি বের করা যায়, অপারেশন সাকসেসফুল হইলে তো লোকটা বেঁচে যাবে। তো এই সরল বিশ্বাসে সে কাজ করবে। এবার কি জন্য সে কাজ করবে? উপকার করার জন্য। তার তো ভিতরে গুলি আছে, জখমপ্রাপ্ত সে। এভাবে চলতে থাকলে কিছুক্ষণ পর মারা যাবে। তার যদি গুলিটা শরীর থেকে বের করা সম্ভব হয়, যন্ত্রণাটা কমবে, বেঁচে যাওয়ার পসিবিলিটি আছে। তার মানে উপকার করার উদ্দেশ্যে কাজটা করবে। তাহলে আমি গায়ে গুলি লাগা দিয়ে উদাহরণ দিচ্ছি, বোঝাচ্ছি যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নয়, উপকার করার অভিপ্রায়ে সরল বিশ্বাসে, যার গায়ে গুলি লাগছে তার থেকে আবার সম্মতি নেবে। বলবে যে তোমার তো অবস্থা খারাপ, তোমার গার্ডিয়ান কখন আসবে, তুমি বলো যে তুমি সম্মতি দাও, তাহলে আমি অপারেশন শুরু করব। হ্যাঁ, অপারেশন তাড়াতাড়ি না করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন ওই লোক বলো যে ঠিক আছে অপারেশন করেন। তাহলে এখানে কি কি শর্ত পাওয়া গেল? মৃত্যু ঘটানোর উদ্দেশ্য না, উপকার করার উদ্দেশ্য, সরল বিশ্বাসে সম্মতি সহকারে ওই লোকের গুলি বের করার জন্য অপারেশন করলো। কিন্তু বের গুলি বের করার পরে বা আগে বা যে কোনো সময় বা অপারেশন করার সময় দেখা গেল লোকটা মারা গেল, এই ডাক্তারের কোনো অপরাধ হবে না। তাহলে 88 ধারায় বলতেছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নয়, উপকার করার অভিপ্রায়ে সরল বিশ্বাসে সম্মতি সহকারে কোনো অপরাধ সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না, বা কোনো কাজ করলে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই হলো 88 ধারা।
এবার 89 ধারায় আসেন। সবগুলো কিন্তু সম্মতির কথা। এবার 89 ধারায় আসেন। অভিভাবকের সম্মতি সহকারে শিশু অভিভাবকের সম্মতি সহকারে শিশু বা পাগল ব্যক্তির উপকার করতে গিয়ে যদি উক্ত শিশু বা পাগলের ক্ষতি হয়ে যায় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। 89 ধারা। 89 ধারায় কি বলতেছে যে এইখানে সাধারণ ব্যতিক্রমের মধ্যে শিশু বলতে বোঝাচ্ছে কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশু। আমরা দেখেছি 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম, তার মানে 12 বছরের কমটাকে শিশু ধরা হচ্ছে। এবং 89, 90 এই প্রত্যেকটা ধারাতেই কিন্তু শিশুর বয়স বোঝাচ্ছে 12 বছরের কম, তার মানে 13 বছর হয়ে গেলে এই সাধারণ ব্যতিক্রমের ক্ষেত্রে সেটা আর শিশু থাকবে না, সেটা আর শিশু থাকবে না। তো আমরা পড়তেছি 89 ধারা, বলতেছে যে শিশুর কাছ থেকে যদি সম্মতি নেয় তাহলে তো এটা গ্রহণযোগ্য না। তাহলে শিশুর যে অভিভাবক আছে সেই অভিভাবক থেকে সম্মতি নিতে হবে। আবার পাগলের সম্মতি কি আসে আর কি বাজায়, পাগল তো বুঝে না সেটা তার ভালো হবে না মন্দ হবে, তার মানে পাগল থেকেও সম্মতি নেওয়া যাবে না। তো এই শিশু বা পাগলের অভিভাবক থেকে সম্মতি নিয়ে কোনো কাজ করলে যদি ক্ষতি হয় তাহলে সেটা অপরাধ হবে না। 89 ধারা। এবার আসুন 90 ধারা। 90 ধারা হচ্ছে আবার সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নয়, ওই যে দ্বিতীয় প্রশ্নের ভিতরে ঢুকবে। বলতেছে শিশু বা পাগল বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্মতি বলে গণ্য হবে না, অথবা কাউকে ভয় দেখিয়ে বা ভ্রান্ত ধারণা দিয়ে যদি সম্মতি আদায় করা হয় সেই সম্মতিও সম্মতি বলে গণ্য হবে না। 90 ধারা। 90 ধারাতে কি বললাম? শিশু বা পাগল বা নেশাগ্রস্ত ব্যক্তি অথবা ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে সম্মতি হিসেবে গণ্য হবে না। এই হলো 90 ধারা। তো আবার একটু প্রথম থেকে পড়ি। 81 বড় ক্ষতি ছোট ক্ষতি, 82 9 বছরের কম, 83 12 বছরের কম, 84 পাগল, 85 অনিচ্ছাকৃতভাবে, 86 ইচ্ছাকৃতভাবে, 87 মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্য ছাড়া, 87 উপকার করার জন্য সরল বিশ্বাসে কৃত কাজ, 89 পাগল বা শিশুর অভিভাবকের সম্মতি, 90 শিশু বা পাগল বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্মতি হিসেবে গণ্য হবে না, অথবা ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে সম্মতি হিসেবে গণ্য হবে না। এই হলো 90 ধারা। তো এরপর আমরা যাই 91 ধারা। বলতেছে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে জানা সত্ত্বেও যদি সম্মতি সহকারে কোনো কাজ করা হয় তবে তা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। তাহলে 91 ধারায় কি বলতেছে যে একটা লোক যখন কাজ করবে তখন সে জানে এই কাজের ফলে তার ক্ষতি হবে, এই কাজের ফলে তার ক্ষতি হবে। তো এই ক্ষতি হবে জানা সত্ত্বেও যদি তার সম্মতি নিয়ে বা তার অভিভাবকের সম্মতি নিয়ে সে কাজটা করে তাহলে সেটা সম্মতি হিসেবে গণ্য হবে না, তার মানে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। 91 ধারা কি ধরনের? আমরা বইয়ের উদাহরণটাই দিই। ধরেন একটা মহিলা গর্ভপাত করানোর জন্য ডাক্তারের কাছে গেল, 6 মাসের বাচ্চা পেটে, হ্যাঁ। তো এবার মহিলা বা তার অভিভাবক কিন্তু সম্মতি দিয়েছে যে এটা যাতে গর্ভপাত করায় বা বাচ্চাটা যাতে নষ্ট করে, হ্যাঁ। তো এবার দেখেন এটা নিশ্চয়ই, আমি পৃথিবীর সব হিসাব বাদ দিলাম, যে বাচ্চাটা পেটে আছে অন্তত তার জন্য তো ক্ষতি, সেটা তার জন্য অবশ্যই এটা ক্ষতি, সে পৃথিবীতে আসার আগেই তার আলো নিভে যাচ্ছে। তো 91 দ্বারা বলতেছে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে জানা সত্ত্বেও, এখানে তো অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এটা জানা সত্ত্বেও যদি সম্মতি নিয়ে কাজ করে তাহলে এই সম্মতি বলে গণ্য হবে না, বা তার এই কাজটা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না, তার মানে সেটা অপরাধ হবে। তাহলে 91 ধারা হচ্ছে কি, ক্ষতি হতে পারে জানা সত্ত্বেও যদি সম্মতি নিয়ে কেউ কাজ করে তাহলে সেটা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। 91 ধারা। আমি কিন্তু একদম সহজ বাংলায় আপনাদের জন্য লিখেছি, বইয়ের ভাষাগুলো অনেক কঠিন, আমি যেভাবে লিখেছি সেভাবে আপনাদের পড়াই দিচ্ছি। ওই নোটগুলা আমি আপনাদের দিয়ে দিব ছবি তুলে, অবশ্যই আপনারা এইভাবেই পড়বেন, হ্যাঁ। মূল কথাগুলো কিন্তু এইগুলাই, আপনারা বইও একটু জ্ঞান খাটায় বইটা মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন যে আমি যে কথাগুলো লিখছি মূল কথাগুলা এগুলাই। আচ্ছা 91 পরে আমরা যে 92 ধারা বলতেছে সম্মতি ব্যতি রেখে, 91 ছিল কিন্তু সম্মতি সহ, আর 92 হলো সম্মতি ছাড়া। একটা মানুষের জন্য একটা কাজ করলে তার উপকার হবে, এখন সম্মতি নেওয়ার মতো সময় নাই, এই সম্মতি ছাড়া যদি উপকার করার জন্য কেউ কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হবে না, তো ধরেন
বইয়ে যে উদাহরণটা আছে যে একটা লোক আহ, ঘোড়া চড়তেছিল, তো ঘোড়া থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে। কত ধারা এটা? 92 ধারা না? 92 ধারা বলতেছে ঘোড়া থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। তো এখন আহ, যেহেতু সে অজ্ঞান হয়ে গেছে, তার মাথায় আঘাত খাইছে, তো ধরেন রক্তপাত হয়েছে। তো এখন মাথার যে চিকিৎসা, সেটা যদি ডাক্তার সাথে সাথে না না করে, তাহলে রক্তক্ষরণ হয়ে কিন্তু মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে ডাক্তার কি সম্মতির জন্য অপেক্ষা করবে, যে তার জ্ঞান আসার পর তার সম্মতি নিয়ে কাজ করব, অথবা তার অভিভাবক আসার পরে তার অভিভাবকের সম্মতি নিয়ে কাজ করব? এত সময় নাই। তখন ডাক্তার কি করবে, যেহেতু এই চিকিৎসাটা করলে ওই লোকটার উপকার হবে, তার উপকারার্থে তখন সম্মতি ব্যতি রেখেই ডাক্তার যে কাজটা করবে, এই কাজ করার ফলে যদি সে মারাও যায় বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাও সেটা অপরাধ হবে না। 92 ধারাতে এই কথাটাই বলতেছে, ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই। ধরেন সজীব নামক এক ব্যক্তিকে সুন্দরবনের একটা বাঘ কি মুখে করে কামড় দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো রাজীব দূর থেকে দেখে, এখন সে ভাবতেছে যে ওইখানে গিয়ে তো তাকে বাঁচানো সম্ভব না, ওখানে গেলে তো তাকেও খেয়ে ফেলবে, সাথে আরো বাঘ আছে। এবার সে কি করলো, আহ, বন্দুক দিয়ে গুলি করবে সিদ্ধান্ত নিল, এবং গুলি করবে বাঘটাকে। বাঘের উপর গুলি করলে বাঘে ওই কামড় দেওয়াটা ছেড়ে দিবে, আর ওই লোকটা চলে আসবে। তো এই অবস্থায় দেখেন, আহ, এই অবস্থায় কিন্তু সরল বিশ্বাসে ওই লোকটার উপকার করার জন্য, ওই লোকটার মঙ্গল করার জন্য কিন্তু সে গুলি করবে। তো যখন সে গুলি করলো, তখন দুর্ভাগ্যক্রমে দুর্ঘটনাবশত এই গুলিটা বাঘের উপর না পড়ে লোকের উপর পড়ে গেছে, লোকটা মারা গেল। তাহলে এখানে তার কোনো অপরাধ হবে না, কারণ তার উদ্দেশ্য ছিল লোকটাকে মারা না, বাঘটাকে মারা। ঠিক আছে? এই ক্ষেত্রে তো আবার যে সম্মতিও নেওয়া হইলো না। তাহলে বলতেছে সম্মতি ব্যতি রেখে অপরের মঙ্গলার্থে বা অপরের মঙ্গল করার জন্য সরল বিশ্বাসে কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। 92 ধারা। এবার আসেন 93 ধারা, বলতেছে সরল বিশ্বাসে কেউ কাউকে কোনো সংবাদ দিল, ওই সংবাদ পাইয়া সে অসুস্থ হয়ে গেল বা হার্ট অ্যাটাক করলো বা মারা গেল, কিন্তু সরল বিশ্বাসে সংবাদ দেওয়ার কারণে সেটা কোনো অপরাধ হবে না। ফর এক্সাম্পল, ডাক্তার বলল যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, বা এমন একটা রোগের নাম বললো এইডস হয়েছে, এমন একটা রোগের নাম বললো যেটা মরণ ব্যাধি, এবং এই কারণে সে খুব ভয় পেয়ে গেছে এবং জায়গাতে স্ট্রোক করে মারা গেছে। তো ডাক্তার সরল বিশ্বাসে যে সংবাদটা দিছে, এই সংবাদ দেওয়ার কারণেই সে মারা গেছে, কেবলমাত্র এই কারণে ডাক্তারের কোনো অপরাধ হবে না। 93 ধারা। আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি, আবার জয়েন করতে চাচ্ছি না। ঠিক আছে? 94 যাই, 95 আর দুইটা ধারা পড়লে শেষ। 94 বলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে, মানে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতীত মৃত্যুর ভয় দেখিয়ে যে কাজ করতে বাধ্য করা হয়, সাধারণভাবে তা অপরাধ হলেও প্রকৃতপক্ষে অপরাধ নয়। তবে মৃত্যুর ভয় ব্যতীত অন্য যে কোনো ভয়ে মানুষ অপরাধ করলে তবে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। এই হলো 94 ধারা। মিটিংটা যদি কেটে যায় আমাদের পড়া যেন শেষ হয়ে যায়। 95 ধারা বলতেছে শেষই হয়ে গেল।